আমাদের আগের দিন যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে শব্দের বানানে কোথায় কোথায় মূর্ধন্য ষ আমরা লিখব, নিয়মটা ঠিক কী। তার আগে আমরা করেছিলাম যে শব্দে কোন কোন জায়গায় মূর্ধন্য বসবে, তাই তো? মূর্ধন্য বসবে যেখানে, মানে যে নিয়মগুলোর দ্বারা, সেই নিয়মগুলোকে বলা হয় নত্যবিধান। আর মূর্ধন্য স হবে যে নিয়মগুলোর দ্বারা, সেগুলো হচ্ছে সত্যবিধান। নত্যবিধানে নিয়মগুলো মনে রাখাটা তোমাদের পক্ষে অনেক সহজ, কিন্তু সত্যবিধান পড়াতে গিয়ে দেখছি, যেমন ধরো তোমাদের 3 নম্বর যে নিয়মটা দেওয়া আছে, অ ভিন্ন স্বরবর্ণ এবং ক ও রয়ের পরবর্তী বিভক্তি ও প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য স হয়। উদাহরণও দেওয়া আছে, কিন্তু এই বিষয়টা তোমাদের বোঝার অগম্য। তোমরা প্রত্যয় জানো না, বিভক্তি জানো না, ধাতু জানো না, কাজেই এই জায়গাটা আমি তোমাদেরকে করাবো না। কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে বইয়ে যে উদাহরণ 5টা দেয়া রয়েছে, সেই 5টা উদাহরণ তোমাদেরকে লিখে লিখে অভ্যাস করতে হবে। যেমন বিষয়, বিষয়ে মূর্ধন্য স হবে। পরিষ্কার, এইটা অনেকের ভুল হয়। প রয় হ্রস্বইকার মূর্ধন্য স কয়ে আকার র, কিন্তু অনেকে লিখো দন্ত স কয়ে আকার, একদম লিখবে না। পুরস্কার বানানটা মূর্ধন্য স ক হবে। তারপরে মুমূর্ষু, এটা 2 জায়গায় ভুল হয়। 3টে উ আছে, কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ এটা ভুল হয় আমাদের। এখানে মনে রাখবে দুদিকেই হ্রস্ব, মাঝে দীর্ঘ, ঠিক আছে? মাঝে নেতা, তার এইদিকে একজন সাকরেত আর এইদিকে একজন সাকরেত, মানে হ্রস্ব ডান পাশে, হ্রস্ব বা পাশে, মাঝে কে আছে? দীর্ঘ। আর মুমূর্ষু রয়ের পর মূর্ধন্য স, তো মূর্ধন্য স হ্রস্ব। শুশ্রূষা, তালবস্যয় হ্রস্বকার, তালবস্যয় রফলা দীর্ঘকার, দুটো তালব্যস্য হলো, শেষেরটা হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য শয়ে আকার, শুশ্রূষা। এই উদাহরণগুলো তোমাদের মনে রাখলেই যথেষ্ট। কিন্তু কয়েকটা নিয়ম আছে খুব সহজ, যেগুলো তোমরা বুঝতে পারবে। যেমন রিয়ের পরে মূর্ধন্য স হবেই, রিয়ের পরে মূর্ধন্য স হবেই। এরকম উদাহরণ আমরা জানি। ঋষি, আগের দিন করেছিলাম না? ঋষি, কৃষি, ঋষভ, কৃষক, মানে রিয়ের পরে যে শটা আসবে সেটা মূর্ধন্য স হবে। এটা 1 নম্বর, তোমরা মনে রাখতে পারবে। 2 নম্বর যেটা, রয়ের পরেও যদি কোনো মূর্ধন্য স থাকে, মানে কোনো স থাকে, তাহলে সেটা মূর্ধন্য স হবে। যেমন বর্ষা, ব র সা, তাহলে রয়ের পরে স আসছে, এই সটা মূর্ধন্য স হবে, বর্ষা। শীর্ষ, শীর স, রয়ের পরে স আসছে, মানে মূর্ধন্য স হবে। এই দুটো নিয়ম তোমাদের পক্ষে অনেক সহজ। কিন্তু এবার একটা বিষয় বলি তোমাদেরকে, যে বর্ষা ব মূর্ধন্য স-এর আকার বর্ষা হবে, এটা তো ঠিক। কিন্তু বাংলাতে আমরা তো ব তালবস্য-এর আকার বর্ষাও দেখেছি। সেই বর্ষাটা কোন বর্ষা? যেটা দূর থেকে ছোড়া হয় কোনো কিছুকে আঘাত করার জন্য, বললাম তো। সেই বর্ষা, সেই বর্ষার বানান কিন্তু ব তালবস্য-এর আকার, ঠিক আছে? এবার এখন তোমরা প্রশ্ন করবে যে স্যার তাহলে কেন এটা তালবস্য হলো? তো আমার যেটা ধারণা, যে ব মূর্ধন্য স-এর আকার, এই বর্ষা, এটা তৎসম শব্দ। আর ব তালবস্য-এর আকার, এটা তৎসম শব্দ নয়। তা তৎসম শব্দে কিন্তু সংস্কৃতের নিয়মগুলো মানতে আমরা বাধ্য।
তদ্ভব শব্দ বা বিদেশি শব্দ একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, কিন্তু তৎসম শব্দ একেবারে হুবহু সেই বানানে আমাদেরকে করতে হবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস তোমরা শিখলে যে দু রকমের বর্ষা আছে। আকাশ থেকে বৃষ্টি হয় যে সময়, সেই সময়টাকে বলা হয় বর্ষাকাল, সেই বর্ষা মূর্ধন্য ষ। আর কেউ যদি বর্ষা ছুঁড়ে বাঘ মারে বা বর্ষা ছুঁড়ে শূকর মারে, সেই বর্ষাটা হচ্ছে ব তালব্যস্যয় রেফ আকার। এরকম আরও কিছু উদাহরণ আছে, যেমন ধরো বিষ, বিষ বয়ের হস্যইকার মূর্ধন্য ষ। বিষ মানে কি? এমন একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের ক্ষতি করে। পোকামাকড়ের গায়ে ছড়িয়ে দিলে তারা মরে যায়, আমরা খেয়ে নিলে আমরা মরে যাই, ঠিক আছে? বিষ হচ্ছে বয়ের হস্যইকার মূর্ধন্য ষ। আবার আমরা 20কেও বিষ বলি। 19, 20, 17, 18, 19, 20, সেই বিষ বানান কিন্তু তালব্যস্য আকার, বয়ের হস্যইকার তালব্যস্য আকার। হ্যাঁ, ও সরি, আকার নয়, তালব্যস্য বিষ। এইবারে এই বিষটা কেন তালব্যস্য হলো, মূর্ধন্য ষ কেন হলো না? কারণ এটা তৎসম শব্দ নয়, এটা তদ্ভব শব্দ। কোথার থেকে এসেছে? বিংশতি শব্দ থেকে এসেছে। বিংশতি বিষয়ী দিয়ে বিষা দিয়ে বিষ, ঠিক আছে? তো বিংশতি শব্দটাই তালব্যস্য ছিল, সেই জন্যে 20 মানে 20 যখন বোঝায় তখন 20 লিখি, সেই তালব্যস্যটা এখানে রয়ে গেছে। বোঝা গেল? আরেকটা বিষ আছে বয়ের হস্যইকার দন্তস্য। সেই বিষ মানে হচ্ছে পদ্মের ডাঁটা। কি বিষ মানে? তাহলে বয়ের হস্যইকার মূর্ধন্য ষ। বিষ মানে যে পদার্থগুলো খেলে আমাদের ক্ষতি হয়, আমরা মারা যেতে পারি, মূর্ধন্য ষ। বয়ের হস্যইকার তালব্যস্য বিষ মানে হচ্ছে 20, আর বয়ের হস্যইকার দন্তস্য বিষ মানে পদ্মের ডাঁটা। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল কি না? কোনো সারা শব্দ নেই যে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা নিয়ম আগের দিন করিয়েছিলাম, যে যদি ট বর্গের কোনো বর্ণ থাকে, তার আগে যদি ওই ট বর্গের বর্ণের সঙ্গে তার আগে যদি কোনো শকে যোগ করতে হয়, সেই শটা অতি অবশ্যই মূর্ধন্য ষ হবে। যেমন নষ্ট, ন মানে দন্তন্য মূর্ধন্য ষ ট। তো কষ্ট, ক মূর্ধন্য ষয়ে ট। নষ্টামি, ন মূর্ধন্য ষ টয়ে আকার, ময়ের হস্যইকার। ভ্রষ্ট, ভৈরফলা মূর্ধন্য ষ ট। ঠিক আছে? তোমাদের বইয়ে যাই নিয়ম থাক, এই 3টে নিয়মের বাইরে তোমাদের আর জানার দরকার নেই আপাতত। আমি বাকি নিয়মগুলো তোমাদেরকে করাবো তোমাদের সপ্তম শ্রেণী যখন শেষ হবে। মানে তোমাদের সংস্কৃতে অনেকটা তোমরা এগিয়ে গেছো, তারপরে আমি আবার বাকি ওই 2-3টে নিয়ম করাবো। এখন আর ওগুলো না করলেও কোনো সমস্যা নেই। এরপরে তোমাদেরকে যে কবিতাটা করিয়েছিলাম, কিসের জন্যে, কোথায় মূর্ধন্য ষ ব্যবহার হবে সেই জন্যে। তো সেই কবিতাটা কেমন ছিল? আষাঢ় ঈষৎ উষর নিকষ বিশেষণ ভাষা উষা বিশেষ ষোড়শ বিষাণ বিষ দোষ পুষ্প মহিষ মুষিক প্রদোষ প্রত্যুষ ভূষণ ভূষা বেশ বাষ্প ভাষ্য পৈষ্য মেষ। এই কবিতাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই কবিতাটায় যতগুলো স দেয়া শব্দ আছে সবই মূর্ধন্য স। এগুলোর জন্য আলাদা কোনো নিয়ম আমার জানার দরকার নেই। আমরা এটা মুখস্থ করব, আমরা এটা খাতায় লিখব। আরও দুটো কবিতা আছে,
সে কবিতা দুটো তৈরি করেছিলাম। সে কবিতা দুটো কি কি আছে? অভিলাষ আষাঢ় তুষার উষা ঋষি, অভিলাষ আষাঢ় তুষার উষা ঋষি, ঔষধ কষায় শোষণ ষোড়শ কৃষি, ঔষধ কষায় শোষণ ষোড়শ কৃষি, গ্রীষ্ম পৌষ বাষ্প ষণ্ড ভাষা আমিষ, ষট বিষভূষণ পাষাণ তুষার মহিষ। ঠিক আছে, কি কি শব্দ রয়েছে? অভিলাষ, আষাঢ়, তুষার, উষা, ঋষি, ঔষধ, কষায়, শোষণ, ষোড়শ, কৃষি, গ্রীষ্ম, পৌষ, বাষ্প, ষণ্ড, ভাষা, আমিষ, ষট, বিষ, ভূষণ, পাষাণ, তুষার, মহিষ। আর এর পরের অংশটা হচ্ছে পুরুষ গণ্ডুষ বিষ রোষদোষ মেষ, পুরুষ গণ্ডুষ বিষ রোষদোষ মেষ, ঘোষণা ভীষণ ঘোষভূষা শেষ, প্রদোষ ঈষৎ, প্রদোষ ঈষৎ পুষ্প বিশ্ববিশেষ, ঘোষণা বর্ষা ওষ্ঠ উষরণী শেষ। ঠিক আছে, তো তিনটে কবিতা তোমাদেরকে দেয়া হলো। এই তিনটে কবিতা এর পরের দিন মুখস্থ ধরবে।